ফের খুলে পড়ল মেট্রোর পিলারের বিয়ারিং প্যাড। এবার প্রাণ গেল পথচারীর, আহত 2। আগারগাঁও মতিঝিল অংশে চলাচল বন্ধে অচল রাজধানী, যানজটে চরম ভোগান্তি। উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই, একজন মারা গেছে, 2 জন আহত। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরেও ওনার উপরে নির্ভর, সংসারটা চলবো কেমনে। প্রতিদিন নিয়মিত মেনটেনেন্স করা প্রয়োজন। প্রচন্ড জাম, কষ্ট হচ্ছে, হ্যাঁ, রোগী নিয়ে কষ্ট হচ্ছে না। মিরপুর থেকে আসছি, প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি বাসের ভিতরে। নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা উপদেষ্টার, তদন্তে গাফিলতি পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি, সাংঘর্ষিক রাজনীতি না করার আহ্বান। ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দিবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে থাকবে মোবাইলের 2টি সিম, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহর ইস্কাটনের ফ্ল্যাট। অনুসন্ধানে দ্বিতীয় দফা পরিদর্শন পুলিশের, পুরানো রহস্যের জট খোলার চেষ্টা। এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসব। মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে উচ্ছ্বসিত জেলে। পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে হতাশা। ফের খুলে পড়ল মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। মাথার উপরে পড়ে এবার প্রাণ গেল পথচারীর, আহত হয়েছেন আরও 2 জন। তদন্তে কারো গাফিলতি পেলে ব্যবস্থা ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস সড়ক উপদেষ্টার। এদিকে আগারগাঁও থেকে উত্তর অংশে চলাচল শুরু হলেও মতিঝিল অংশে চালু না হওয়ায় সড়কে তৈরি হয় অচল অবস্থা। যানজটে চরম ভোগান্তিতে নগরবাসী। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ গেছে যুবকের। প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় আহাজারি থামছে না স্বজনদের, শোকস্তব্ধ এলাকাবাসীও। রোববার দুপুর 12টার দিকে খামারবাড়ি মোড়ে 433 নম্বর পিলারের 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড হঠাৎই খুলে পড়ে। পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হন আরও 2 জন। উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। পাথরটা পড়ছিল, সেই পাথরটা স্প্রিংকে আমার দিকে আসছে, তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই। ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানায় গাফিলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিয়ারিং প্যাড বলে এটাকে। বিয়ারিং প্যাড পরে একজন পথচারী, যার নাম আবুল কালাম, ওনার বাড়ি হলো শরীয়তপুরে, ওনার মাথার উপরে পড়ে এবং উনি স্পট ডেথ হয়। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এতে রাজধানী জুড়ে যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। 2.5 ঘন্টা বন্ধের পর চালু হয় আগারগাঁও থেকে উত্তর অংশে চলাচল। মিরপুর থেকে আসছি, প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি বাসের ভিতরে। অসহ্য হয়ে বাস থেকে নেমে হেঁটে যাচ্ছে। প্রচন্ড জাম, কষ্ট হচ্ছে, হ্যাঁ, রোগী নিয়ে কষ্ট হচ্ছে না। এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী মানুষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় আগারগাঁও থেকে উত্তরা অংশের মেট্রো চলাচল।
এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি মোড়ে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে, তবে সেবার নিচে কেউ না থাকায় হতাহত হননি কেউ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন সহকর্মী ওয়ালিউর সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি যে আমার ঠিক পেছনে কিন্তু গাড়ির সারি রয়েছে এবং বলা যায় যে তীব্র যানজট এবং প্রতিটি সিগন্যালেই গাড়ি কিন্তু দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হচ্ছে। বিশেষ করে যে গাড়ির প্রচণ্ড চাপ। আমরা জানি যে সকালে যে দুর্ঘটনাটি ঘটেছিল মেট্রো রেলের যে পিলারের যে বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার ঘটনা, তারপরে আমরা দেখেছি যে 2.5 ঘন্টা পুরো মেট্রো রেল বন্ধ ছিল। তো সে কারণে যে যারা নিয়মিত যাত্রী রয়েছেন মেট্রো রেলের, আমরা জানি বিশাল সংখ্যক যে কয়েক লক্ষ মানুষ কিন্তু নিয়মিত মেট্রো রেলে চলাচল করে থাকেন, সেই চাপটি কিন্তু সড়কে এসে পড়েছে। যে যার মতো কিন্তু বাসে, গাড়িতে এবং বাইকে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে কিন্তু যে সড়কের যে চাপটি, সেটি অতিরিক্ত চাপ পড়েছে। আর আমরা দেখেছি যে 3টার দিকে যে মেট্রো রেলের উত্তর থেকে আগারগাঁ পর্যন্ত চলাচল স্বাভাবিক হলেও মতিঝিল পর্যন্ত কিন্তু চালু করা সম্ভব হয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু একটি অনিশ্চয়তা রয়ে গেছে। আর সেই কারণেই কিন্তু আসলে সবাই সড়ক পথে আগাচ্ছেন। আর বিশেষ করে যারা হচ্ছে আগারগাঁ থেকে উত্তর কিংবা উত্তর থেকে আগারগাঁ পর্যন্ত যাত্রী রয়েছেন কিংবা আরও দূরে যাত্রী রয়েছেন, অনেকেই কিন্তু যে মেট্রো রেল হয়ে এসেও সড়কে তাদের গাড়ি ধরতে হচ্ছে। আর অনেকে হচ্ছে যে সড়কে আগারগাঁ পর্যন্ত এসে তারপর উত্তরা পর্যন্ত মেট্রো রেলে চড়ছেন। তো সে কারণেই কিন্তু আমরা দেখতেছি অত্যধিক গাড়ির চাপ এবং প্রতিটি সিগন্যাল কিন্তু স্বাভাবিক যে সময়গুলো সিগন্যালে গাড়ি আটকে থাকে তার চেয়ে অনেক বেশি সময় আটকে থাকছে। এবং আমি কিন্তু কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তো যাত্রীরাও কিন্তু ভোগান্তির চিত্রটি বলছিলেন। সবাই বলছেন যে আসলে স্বাভাবিক সময় চেয়ে অনেক বেশি সময় তাদের গাড়িতে আটকে থাকতে হচ্ছে। অনেকেই বিরক্ত হয়ে কিন্তু গাড়ি ছেড়ে পায়ে হেঁটে যাত্রায় গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকে বাইকাররা যারা রয়েছে তারা বলছেন যে সাধারণত 15-20 মিনিট কিংবা 25 মিনিটের মধ্যে তারা যে গন্তব্যে পৌঁছাতে পারেন, 1 থেকে 1.5 ঘন্টাতেও কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারছেন না। তো সব মিলিয়ে বলা যায় যে দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ফার্মগেট থেকে যানজটের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেটে। অন্য প্রসঙ্গ, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতির পথ ছেড়ে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। ভোটের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে জুলাইয়ের চেতনা ধারণের তাগিদ দিয়ে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, ঐক্যবদ্ধ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা হতে পারবে না কোনো পরাশক্তি। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই আন্দোলনের সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের মঞ্চ। দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন বিলম্বের কোনো সুযোগ নেই। জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিন। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংঘর্ষিক রাজনৈতিক পথ পরিহার করে গণতন্ত্রে ফিরতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ধারা বাধাগ্রস্ত করার পক্ষে নন তারা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে, দেশের আইনানুগ ভিত্তি কিভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো
আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা। অন্যদিকে মঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করলেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত প্রকাশ করা হবে কালই। সেই সঙ্গে চলতি সপ্তাহে চূড়ান্ত হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম। এদিকে জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। রোববার বিকেলে নির্বাচন কমিশনে পৌঁছেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রাক নির্বাচন পর্যবেক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে 1.5 ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথের নির্বাচন সহায়তা বিভাগের প্রধান। বলেন, সব অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করবেন তারা। Not just for the elections but also looking beyond the elections to the post-election phase, when we would also be looking very keenly at how we can support Bangladesh in the next governance cycle. পরে নির্বাচন নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই জানিয়ে ইসির কার্যক্রমের সবশেষ তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে, এটা আগামীকালকে জানিয়ে দেব। দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেব। আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে আমার বিশ্বাস হয়নি। এর আগে সকালে নির্বাচন কমিশনে আসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। আগের অবস্থা বহালে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ইসিকে। আরপিওর 20 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে। এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। তিনি জানান, আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। উপদেষ্টা মহোদয়ের একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ওমরা শেষে লন্ডন ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে উল্লেখ করে ফজলে আলাহি বলেন, তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। দেশে ফিরে গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় শনিবার মিশিগানের ডেট্রয়েটের হ্যামট্রামিকে নাগরিক সংবর্ধনায় যোগ দেন যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, ক্ষমতায় গেলে নিপীড়িত মানুষের পাশে থাকবে জামায়াত। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদা
দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। শেখ হাসিনাকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, অতীতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে অর্থ। আজকে ব্যাংকে জমা রাখা টাকা একজন ক্লায়েন্ট আনতে গেছে, সে তার এফডিআর ভাঙাবে, সে তার চেকের এগেনস্টে টাকা তুলবে, টাকা নাই। যদি আল্লাহ সুযোগ দেন হাত ঢুকে ওই পেটের ভিতর থেকে এটা বের করে আনার চেষ্টা করবেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিরোধী দলে বসি তাও আমাদের কিছু কমিটমেন্ট আছে, এই কমিটমেন্ট বদলাবে না ইনশাআল্লাহ। অবস্থান যাই হোক, কমিটমেন্ট অঙ্গীকার তার জায়গায় থাকে। গণমাধ্যম সমাজের দর্পণ ও সাংবাদিকরা জাতির বিবেক উল্লেখ করে সব ভুল ত্রুটি ধরিয়ে দিতে নিঃসংকোচে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে সর্বশেষ নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেবেন জামায়াতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিএনপি কিংবা জামায়াত নয়, জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিতে এনসিপির নেতৃত্বই প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কিশোরগঞ্জে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। সার্জিস অভিযোগ করেন, নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছে। এই কমিশন দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক, এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম 10টি থেকে 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত ধাপে ধাপে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এইগুলি ব্যাপারে রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক বসে। বৈঠকে শাহজালাল বিমানবন্দর সহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনীতি দলগুলি আমার এখানে আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। অবৈধ সিম কার্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিম কার্ডের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 7টি করা হবে। সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো, 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আলটিমেটলি 2টায় গিয়ে আমরা থামবো। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় তার ইস্কাটনের ফ্ল্যাট। হত্যা মামলার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ। পুরানো রহস্যের জট খোলার চেষ্টায় তদন্ত কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন মহিব আল হাসান।
রাজধানীর স্কাটনের এই ফ্ল্যাটেই 1996 সালে 6 সেপ্টেম্বর মৃত্যু হয় ঢাকাই সিনেমার বরপুত্র সালমান শাহের। দীর্ঘ 29 বছর পর আবারও আলোচনায় স্কাটনের এই ফ্ল্যাট। 20 অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় স্থানান্তর করা হয়। এর পরপরই সালমান মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আবারও তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী। হত্যা মামলা হওয়ার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থলে যান রমনা থানা পুলিশ। ফ্ল্যাটটিতে পরিদর্শনে এসে পুরনো কেস ফাইল বারবার বাস্তব চিত্রের সঙ্গে মিলিয়ে দেখেন তারা। সরজমিনের বিষয়গুলো দেখলাম, কোন রুমে ছিল, কোন রুমে থাকতো। বাড়ির মালিক ওনার সাথে কথা বললাম, তারা বলছে যে বিগত সময়ে বাড়িটা যে অবস্থা ছিল সে এখনো সেই একই অবস্থায় আছে, কোনো তারা পরিবর্তন কোনো কিছু তারা করেননি। তদন্ত কর্মকর্তারা বলছেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পদক্ষেপ নেওয়া সম্ভব। নতুন করে সাক্ষ্য গ্রহণ, আলামতের যাচাই এবং প্রযুক্তিগত বিশ্লেষণ পাল্টে দিতে পারে মামলার মোড়। কয়েকজনের সঙ্গে আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে। খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি। স্কাটনের এই ফ্ল্যাটেই একসময় ছিল ঢাকাই সিনেমার স্বপ্ন ভবন। 29 বছর পর এই অনুসন্ধান রহস্যের জট খুলবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন আসিয়ানের। মালয়েশিয়ায় শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় নেতারা। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসবে মেতেছেন জেলেরা। ট্রলার জাল নিয়ে ছুটছেন তারা। মেঘনা তেঁতুলিয়ায় মিলছে কাঙ্ক্ষিত ইলিশ। তবে পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে বাড়ছে হতাশা। অবশেষে 22 দিনের অপেক্ষার অবসান। আবারও জাল হাতে মাছ শিকারে জেলেরা। শনিবার মধ্যরাত থেকেই নদী ও সাগরে মাছ ধরতে ব্যস্ততা বাড়ে চাঁদপুর, ভোলা ও পটুয়াখালীর জেলেদের। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ব্যাপক ইলিশ ধরা পড়ায় খুশি সেখানকার মাছ শিকারীরা। রূপালী ইলিশে সংসারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশা তাদের। 5 দিনের একটা অভিযান ছিল, অভিযানটা শেষ করে এখন নদীতে যাইতেছি মাছ ধরার জন্য। নিষেধাজ্ঞা মান্য করে লাস্ট সিজনের গাঙ্গে গেছি, লাস্টে যা জাল মাছি, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অবরাত শেষ, আমরা সাগরে গেছি, সাগরে যা মাছ পাইছি, আল্লাহর রহমতে ভালোই মাছ পাইছি। তবে পদ্মা নদীর চাঁদপুর অংশে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ না পেয়ে হতাশ জেলেরা। এটা জাল টানতেছি কষ্ট কইরা, মনে মাছ নাই। এই যে 3টা মাছ পাইছি, আমাকে কষ্টকে হারবো। হ্যাঁ, পরে এই যে আঙুর এক নৌকা খরচ আছে 10,000 টাকা, 12,000 টাকা। এর আগে প্রশাসনের পক্ষ থেকে 4 অক্টোবর থেকে 25 তারিখ পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ রাখা হয়। এ সময় নিষেধাজ্ঞা সফল করতে অভিযান পরিচালনা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয় জেল জরিমানাও। জব্দ হয় বিপুল পরিমাণ জাল ও জাটকা। পাশাপাশি ভিজিএফ এর সহায়তা দেওয়া হয় নিবন্ধিত জেলেদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান। মালয়েশিয়ায় 47তম শীর্ষ সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যোগ দিয়েছেন চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই হয়। খেলার খবর। টানা 2 ওয়ানডে সিরিজের পর আবারও টি-20তে ফিরছে বাংলাদেশ। আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে বলে মনে করেন অধিনায়ক লিটন দাস। ক্যারিবিয়ানরা ওয়ানডেতে হারলেও টি-20তে প্রতিপক্ষকে সমীহ করছেন লিটন। ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে। সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবে, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হবো, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। সন্ধ্যার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের খুলে পড়ল মেট্রোর পিলারের বিয়ারিং প্যাড। এবার প্রাণ গেল পথচারীর, আহত 2। শাহবাগ থেকে আগারগাঁও এখনও বন্ধ চলাচল। সড়কে যানজটে চরম ভোগান্তি।
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতি না করার আহ্বান। ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামায়াত। এবং ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দেবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।